ইসরায়েলি জিম্মিদের ছাড়তে ট্রাম্পের শেষ সতর্কবার্তা, না ছাড়লে চরম পরিণতি ভোগ করতে হবে ফিলিস্তিনিদের। যুক্তরাষ্ট্রের সঙ্গে হামাসের বৈঠকের মধ্যেই কড়া হুঁশিয়ারি। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো যুদ্ধের জন্য প্রস্তুত চীন, জবাবে পাল্টা হুঁশিয়ারি ওয়াশিংটনের। মার্কিন পদক্ষেপের বিরুদ্ধে বিশ্ব বাণিজ্য সংস্থায় অভিযোগ কানাডা। তথ্য আদান প্রদান থেকে সরে এলো যুক্তরাষ্ট্র, নতুন যুগে প্রবেশ করছে ইউরোপ, মন্তব্য ম্যাক্রোর। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি কামরুজ্জামান মামুন। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক পোস্টে ট্রাম্প বলেন, জিম্মিদের মুক্তি না দিলে একজন হামাস সদস্যও নিরাপদ থাকবে না। এদিকে হোয়াইট হাউসের পক্ষ থেকে নজিরবিহীন বৈঠকের বিষয়টি নিশ্চিত করার কয়েক ঘন্টা পরই হামাসকে আলটিমেটাম দেন মার্কিন প্রেসিডেন্ট। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর থেকেই বেপরোয়া ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ড থেকে শুরু করে পানামা খাল, যেন সবকিছুই একাই করতে চান নিয়ন্ত্রণ। মধ্যপ্রাচ্যের আরেক বেপরোয়া ইসরায়েলকেও দিয়ে যাচ্ছেন আশকারা। সামরিক সহায়তার পাশাপাশি গাজায় ইসরায়েলি নিয়ন্ত্রণ প্রতিষ্ঠায় ট্রাম্প নিজেই এখন নেতানিয়াহুর ভূমিকায়। ইসরায়েলি জিম্মিদের মুক্তির জন্য এবার কড়া ভাষায় আলটিমেটাম দিলেন ট্রাম্প। নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে দেয়া এক দীর্ঘ পোস্টে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসকে শেষবারের মতো সতর্ক করে ট্রাম্প বলেন, সব জিম্মিকে ছেড়ে দেয়া না হলে কাউকেই জীবিত রাখা হবে না, আর এজন্য ইসরায়েলকে সব ধরনের অস্ত্র সহায়তা পাঠিয়েছেন তিনি। ট্রাম্পের এমন হুঁশিয়ারির কয়েক ঘন্টা আগে হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্রের সরাসরি বৈঠকের কথা জানায় হোয়াইট হাউস। বুধবার এক সংবাদ সম্মেলনে হোয়াইট হাউসের প্রেস সচিব ক্যারোলাইন লেভিট বিষয়টি নিশ্চিত করেন। যদিও এ বিষয়ে বিস্তারিত কিছুই জানাননি তিনি, তবে বিভিন্ন গণমাধ্যম বলছে এই আলোচনার লক্ষ্য হল হামাসের কাছে বন্দী থাকা মার্কিন জিম্মিকে মুক্ত করা। 1997 সালে ফিলিস্তিনি স্বাধীনতাকামী সংগঠনটিকে সন্ত্রাসী গোষ্ঠীর তকমা দেওয়ার পর এটি দুপক্ষের প্রথম আলোচনা। এতদিন হামাসের সঙ্গে যুক্তরাষ্ট্র সরাসরি কোনো বৈঠকে অংশ না নিলেও ট্রাম্প প্রশাসনের এই উদ্যোগ নিয়ে শুরু হয়েছে নানা কৌতূহল। এদিকে যুদ্ধবিধ্বস্ত গাজা পুনর্গঠনের জন্য আরব দেশগুলোর দেয়া পরিকল্পনা প্রত্যাখ্যান করেছে যুক্তরাষ্ট্র। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র ব্রায়ান হিউজেস বলেছেন, আরব পরিকল্পনায় গাজার বাস্তব পরিস্থিতি উপেক্ষা করা হয়েছে। অঞ্চলটি বর্তমানে বসবাসের অনুপযোগী, ধ্বংসস্তূপ ও অবিস্ফোরিত গোলাবারুদে পূর্ণ এলাকায় বসবাস করা সম্ভব নয় বলে মন্তব্য তার। এর আগে ইসরায়েল জানায়, আরব দেশগুলোর জরুরি বৈঠকে 2023 সালের অক্টোবর পরবর্তী বাস্তবতাকে পাশ কাটানো হয়েছে। রবিউল ইসলাম আওলাদ, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে কোনো ধরনের যুদ্ধের জন্য প্রস্তুতির কথা জানিয়ে হুঁশিয়ারি দিয়েছে চীন। জবাবে ওয়াশিংটনও প্রস্তুত বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। এদিকে কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্কারোপকে ক্ষমতায় টিকে থাকার একটি কৌশল হিসেবে ব্যবহার করছেন বলে অভিযোগ ডোনাল্ড ট্রাম্পের। এছাড়া ট্রুডোকে গভর্নর বলেও কটাক্ষ করেন তিনি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি চীনের সব পণ্যের ওপর নতুন করে শুল্ক আরোপ করেছেন। এর জবাবে বেইজিং ও ওয়াশিংটনের কৃষিপণ্য আমদানির ওপর 10 থেকে 15% শুল্ক বসায়। এসব উত্তেজনার মধ্যেই দুই দেশই একে অপরের সঙ্গে যে কোনো ধরনের যুদ্ধে জড়াতে প্রস্তুত বলে হুঁশিয়ারি দিয়েছে। এক বিবৃতিতে যুক্তরাষ্ট্রে চীনের দূতাবাস বলেছে, যদি ওয়াশিংটন যুদ্ধই চায় তবে তা বাণিজ্য যুদ্ধ, শুল্ক যুদ্ধ কিংবা অন্য যে কোনো যুদ্ধই হোক না কেন, শেষ পর্যন্ত লড়তে প্রস্তুত রয়েছে বেইজিং। জবাবে যুক্তরাষ্ট্র সম্ভাব্য হুমকির জন্য প্রস্তুত এবং তাদের সামরিক শক্তি আরও শক্তিশালী করছে বলে জানিয়েছেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ। ফক্স নিউজে দেয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে ট্রাম্পের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের জেরে দুই দেশের মধ্যে শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। এদিকে শুল্কারোপ নিয়ে ট্রাম্প ট্রুডো ফোনালাপের পরও কোনো সমাধান আসেনি। উল্টো ট্রুডোকে গভর্নর বলে কটাক্ষ করেছেন ট্রাম্প। ট্রুথ সোশ্যালে পোস্ট দিয়ে তিনি বলেন, কানাডার প্রধানমন্ত্রী মার্কিন শুল্কারোপকে ক্ষমতায় থাকার ঢাল হিসেবে ব্যবহার করছেন। পোস্টে ট্রাম্প আরও বলেন, ফোনালাপে তিনি ট্রুডোর কাছে দেশটির পরবর্তী নির্বাচন কবে হতে পারে তা জানতে চান, তবে এর কোনো সদুত্তর দিতে পারেননি ট্রুডো। তবে কানাডার অর্থমন্ত্রী ডমিনিক লেব্লাঙ্ক স্পষ্ট জানিয়ে দিয়েছেন, পুরোপুরি শুল্ক প্রত্যাহার না করলে যুক্তরাষ্ট্রকে কোনো ছাড় দেওয়া হবে না। বলেন, কোনো ধরনের মধ্যস্থতা মেনে নেবে না অটোয়া।
মালিহা সুহরওয়ার্দী, সময় সংবাদ। ইউক্রেনের সঙ্গে গোপন তথ্য আদান-প্রদান বন্ধ করে দিয়েছে যুক্তরাষ্ট্র। বুধবার এ তথ্য জানান মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান জন র্যাটক্লিফ। ট্রাম্প প্রশাসনের এমন পদক্ষেপে কিয়েভের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে প্রভাবিত হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা। মার্কিন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বলেছেন, দুই দেশের মধ্যকার গোপন তথ্য আদান-প্রদান সংক্রান্ত সব দিক পুনর্বিবেচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক স্বাভাবিক করতে সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। Trouble. Can I Wait a minute. No. You've done a lot of talking. Your country is in big trouble. I know. ট্রাম্পের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের পর ইউক্রেনে সামরিক সহায়তা বন্ধ করে দেয় মার্কিন প্রশাসন। এরপর চাপের মুখে কিয়েভের শান্তি নিশ্চিতের শর্তে ওয়াশিংটনের সঙ্গে খনিজ চুক্তি করতে সম্মত হন প্রেসিডেন্ট জেলেনস্কি। এর মধ্যেই মার্কিন প্রশাসনের তরফ থেকে ঘোষণা আসে ইউক্রেনের সঙ্গে গোপন তথ্য আদান প্রদান বন্ধ করে দেওয়া হয়েছে। স্থানীয় সময় বুধবার এ তথ্য জানান মার্কিন গোয়েন্দা সংস্থার প্রধান জন র্যাটক্লিফ। ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তে কিয়েভের সামরিক সক্ষমতা মারাত্মকভাবে। যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মাইক ওয়ালস বলেন, কিয়েভের সঙ্গে ওয়াশিংটনের গোপন তথ্য আদান প্রদান সম্পর্কের সমস্ত দিক পুনর্বিবেচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি আরও বলেন, ইউক্রেনের সঙ্গে খনিজ চুক্তি এবং রাশিয়ার সঙ্গে সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে আলোচনা এগিয়ে নেওয়ার জন্য যুক্তরাষ্ট্র সক্রিয়ভাবে কাজ করছে। তার মতে খুব শিগগিরই এ বিষয়ে অগ্রগতি দেখা যাবে। এদিকে যুক্তরাষ্ট্র ও ইউক্রেনের সম্পর্ক স্বাভাবিক করার জন্য সর্বাত্মক চেষ্টা চালিয়ে যাওয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। যুক্তরাষ্ট্র সমর্থন কমিয়ে দেওয়ায় স্টারমার ইউক্রেনের অবস্থান রক্ষায় এমন প্রচেষ্টা চালাচ্ছেন বলে মনে করছেন অনেকে। নাদিম মারজান, সময় সংবাদ। ইউক্রেন ইস্যুতে আগামী সপ্তাহে বৈঠকে বসতে যাচ্ছেন ইউরোপের সামরিক প্রধানরা। টেলিভিশনে দেয়া ভাষণে একথা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বলেন, ইউক্রেনের বিষয়ে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করায় ইউরোপ এখন নতুন এক যুগে প্রবেশ করেছে। অন্যদিকে যুদ্ধের ময়দানে পাল্টাপাল্টি হামলা অব্যাহত রেখেছে রাশিয়া ইউক্রেন। এমন পরিস্থিতিতে ইউক্রেনের রুশ অধিকৃত 4টি অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া। ইউক্রেন ইস্যুতে বুধবার টেলিভিশনে ভাষণ দেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখো। জানান, আগামী সপ্তাহে প্যারিসে ইউরোপের সামরিক বাহিনীর প্রধানেরা বৈঠকে বসতে যাচ্ছেন। মাখো আরও বলেন, ইউক্রেন ইস্যুতে যুক্তরাষ্ট্র নিজের অবস্থান পরিবর্তন করায় ইউরোপ এখন নতুন এক যুগে প্রবেশ করেছে। সামরিক খাতে ব্যয় বাড়ানো হবে বলেও ভাষণে ঘোষণা দেন ফরাসি প্রেসিডেন্ট। ইউক্রেনের রুশ অধিকৃত 4টি অঞ্চলের নাগরিকদের পাসপোর্ট দিচ্ছে রাশিয়া। বুধবার রুশ আইন শৃঙ্খলা বাহিনীর এক অনুষ্ঠানে অংশ নিয়ে বিষয়টি জানান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পরে রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দোনেৎস্ক, লুহান্স্ক, খেরসন ও জাপোরিঝিয়ার 35 লাখের বেশি মানুষকে রুশ পাসপোর্ট দেওয়া হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। আগামী ডিসেম্বর বা মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে কথা জানান তিনি। আওয়ামী লীগের ভোটে অংশ নেয়ার বিষয়ে প্রধান উপদেষ্টা জানান, এই সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এ অবস্থায় দেশে পরবর্তী নির্বাচন কবে হবে তা নিয়ে আলোচনা চলছে। রাজনৈতিক দলগুলো নির্দিষ্ট তারিখ জানানোর জন্য অন্তর্বর্তী সরকারের কাছে দাবি জানিয়ে আসছে। ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসিকে দেয়া এক সাক্ষাৎকারে বিষয়টি নিয়ে কথা বলেছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। চলতি বছরের ডিসেম্বর থেকে আগামী বছরের মার্চের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন তিনি। আমি পরিষ্কার করেই বলেছি, যত দ্রুত সম্ভব সংস্কার সম্পন্ন হলে ডিসেম্বরই হতে পারে নির্বাচনের উপযুক্ত সময়। Will the Awami League be able to participate in those elections? নির্বাচনের দল হিসেবে আওয়ামী লীগ অংশ নিতে পারবে কিনা সেই প্রশ্ন করা হয়। জবাবে ডক্টর ইউনূস জানান, নির্বাচনে আওয়ামী লীগ অংশ নেবে কিনা সে সিদ্ধান্ত দলটিকেই নিতে হবে। এছাড়া নির্বাচনে কারা অংশগ্রহণ করবে তা নির্বাচন কমিশন সিদ্ধান্ত দেবে বলেও উল্লেখ করেন তিনি। আওয়ামী লীগকেই সিদ্ধান্ত নিতে হবে তারা নির্বাচনে অংশ নেবে কিনা, এটা আমি বলার কেউ না। নির্বাচনে কে অংশ নিতে পারবে কে নিতে পারবে না সে সিদ্ধান্ত শুধুমাত্রই নির্বাচন কমিশনের। তার সরকার কত দ্রুত সংস্কার করতে পারে তার উপর নির্বাচনের এই সময়সীমা নির্ভর করছে বলে জানান ডক্টর ইউনূস। অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সংস্কার প্রয়োজনীয় বলে মনে করেন তিনি। রাহানুল রানা, সময় সংবাদ। বিদেশে সহায়তা কর্মসূচিতে প্রায় 2 বিলিয়ন অর্থ পরিশোধে ট্রাম্প প্রশাসনের স্থগিতাদেশ নাকচ করে দিয়েছেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। 4 জন বিচারপতি এই আদেশের বিরোধিতা করলেও প্রধান বিচারপতি সহ 5 জন পক্ষে ভোট দিয়েছেন। পরিশোধের জন্য অর্থ কখন ও কিভাবে ছাড় দেওয়া হবে সে বিষয়ে কোনো সময়সীমার বাধ্যবাধকতা রাখেননি আদালত। এটি এখন নির্ভর করছে নিম্ন আদালতের সিদ্ধান্তের উপর।
সরকারি খরচ কমানোর জন্য গত জানুয়ারিতে বিলিয়ন ডলারের বৈদেশিক সাহায্য স্থগিতের ঘোষণা দেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এবার সহায়তার অর্থ পরিশোধে ট্রাম্প প্রশাসনের সিদ্ধান্ত নাকচ করে দিলেন যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট। মার্কিন গণমাধ্যমগুলো বলছে এজেন্সির মাধ্যমে বাস্তবায়ন হয়েছে এমন কাজের অর্থ ছাড়ের বিষয়ে ট্রাম্প প্রশাসনকে সম্প্রতি নির্দেশ দিয়েছিলেন জেলা আদালত। এর বিরুদ্ধে প্রশাসনের করা আবেদন বুধবার নাকচ করে দেন আদালত। আদালতের 4 জন বিচারপতি এই আদেশের বিরোধিতা করলেও প্রধান বিচারপতি জন রবার্টস সহ 5 জন কমপক্ষে ভোট দিয়েছেন। তহবিল ছাড়ের বিষয়টি নিম্ন আদালতের স্পষ্ট করা উচিত বলেও পর্যবেক্ষণে বলেছেন সুপ্রিম কোর্ট। সবশেষ দ্বিতীয় দফায় গত বুধবারের মধ্যে ট্রাম্প প্রশাসনকে পরিশোধে অর্থ ছাড় দিতে সময়সীমা বেঁধে দিয়েছিলেন মার্কিন জেলা আদালতের বিচারক আমির আলী। এর বিরুদ্ধে প্রশাসনের পক্ষ থেকে সুপ্রিম কোর্টে জরুরি আবেদন করা হয়। এ সময় দাবি করা হয় প্রশাসন তহবিল ব্যয়ের জন্য চেষ্টা চালাচ্ছে, তবে নির্দেশিত সময়সীমা মেনে চলা সম্ভব হচ্ছে না। এনবিসি নিউজের প্রতিবেদনে বলা হয় অর্থ ছাড় স্থগিত রাখায় ইউক্রেনে সেচ প্রকল্প স্থাপন, ভিয়েতনাম ও নেপালে চিকিৎসা সরঞ্জাম সরবরাহ এবং কেনিয়া, উগান্ডা, ঘানা ও ইথিওপিয়ায় ম্যালেরিয়া মোকাবিলার কার্যক্রম বাধাগ্রস্ত হচ্ছে। নাদিম মারজান, সময় সংবাদ। 8 নেপালি অবৈধ অভিবাসীকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। বুধবার মার্কিন বিমানে করে তাদের কাঠমান্ডুতে নিয়ে যাওয়া হয়। সম্প্রতি যুক্তরাষ্ট্র প্রায় 300 অভিবাসীকে পানামায় পাঠিয়েছে, যাদের মধ্যে আফগানিস্তান, চীন, ভারত, ইরান সহ প্রায় 10টি দেশের নাগরিক রয়েছেন। এদিকে কংগ্রেসের যৌথ অধিবেশনের বক্তব্যে অভিবাসী বিতাড়িত কর্মসূচি আরও কঠিন করা হবে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বুধবার স্থানীয় সময় সকাল 10টায় 8 নেপালি অবৈধ অভিবাসীকে নিয়ে একটি মার্কিন বিমান কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে পুলিশ ভ্যানে করে তাদের নিয়ে যাওয়া হয়। ফেরত পাঠানো ব্যক্তিদের মধ্যে 6 জনের বৈধ নেপালি পাসপোর্ট ছিল। ওয়াশিংটন ডিসিতে অবস্থিত নেপালি দূতাবাস বাকি 2 জনের জন্য ভ্রমণ নথি জারি করেছে। এর আগে মার্কিন অভিবাসন আদালত থেকে তাদের ফেরত পাঠানোর আদেশ দেওয়া হয়। এদের মধ্যে কয়েকজনের বিরুদ্ধে মানব পাচারকারীদের বড় অঙ্কের অর্থ প্রদান করে মেক্সিকো হয়ে যুক্তরাষ্ট্রে প্রবেশ করেছিলেন বলে অভিযোগ রয়েছে। এক সূত্রের বরাতে গণমাধ্যম বলছে এদের কেউই শিক্ষার্থী ভিসায় যুক্তরাষ্ট্রে প্রবেশ করেনি। যুক্তরাষ্ট্র থেকে বিতাড়িত নাগরিকদের কোনো ধরনের আপত্তি ছাড়াই গ্রহণ করেছে নেপাল। ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্টের অনুরোধে ভ্রমণ নথি জারি করে এই প্রক্রিয়া সহজ করা হয়েছে। সম্প্রতি আফগানিস্তান, চীন, ভারত, নেপাল, ইরান সহ 10টি দেশের অন্তত 300 নাগরিককে পানামায় পাঠানো হয়েছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন বিতাড়িত কর্মসূচির অংশ হিসেবে তাদের সেখানে পাঠানো হয়। এদিকে কংগ্রেসের যৌথ অধিবেশনের ভাষণে অভিবাসন নীতি আরও কঠোর করা হবে বলে জানান ডোনাল্ড ট্রাম্প। বলেন অবৈধ অভিবাসীদের ধরতে যুক্তরাষ্ট্রের ইতিহাসে তার প্রশাসন সবচেয়ে কঠোর অভিযান শুরু করেছে। ট্রাম্প দায়িত্ব নেওয়ার 3 সপ্তাহের মধ্যে অন্তত 14,000 অবৈধ অভিবাসীকে গ্রেফতার করা হয়। রাইসা জান্নাত, সময় সংবাদ। যুক্তরাষ্ট্রের আলাস্কায় ভয়াবহ তুষারধসে স্কি করার সময় বরফের নিচে চাপা পড়ে 3 জন নিখোঁজ হয়েছেন। তাদের সন্ধানে হিমশিম খাচ্ছে উদ্ধারকর্মীরা। এদিকে শক্তিশালী তুষার ঝড়ে নাকাল, আইওয়া, কানসাস সহ মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন ক্ষয়ক্ষতি এড়াতে সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আলাস্কার চুগাচ পাহাড়ে হেল স্কিইং করছিলেন 4 জন। হঠাৎ করে ভয়াবহ তুষারধসের কবলে পড়েন তারা। এয়ারব্যাগ খুললেও কোনো লাভ হয়নি। 30 ফুট বরফের নিচে চাপা পড়েন 3 জন। সঙ্গে সঙ্গে উদ্ধারে ঝাঁপিয়ে পড়ে হেল স্কিইং কোম্পানির গাইডরা। সংশ্লিষ্টরা জানান তুষারধসের স্থান শনাক্ত করা গেলেও বরফের গভীরতা এতই বেশি যে তাদের কাউকেই এখনো উদ্ধার করা সম্ভব হয়নি। এমন পরিস্থিতিতে কারো বেঁচে থাকার সম্ভাবনা নেই বলেও জানানো হয়। এদিকে তীব্র তুষারঝড়ে নাকাল যুক্তরাষ্ট্রের মধ্য পশ্চিমাঞ্চলের জনজীবন। আইওয়ার স্টোরি কাউন্টিতে রাস্তার পাশে আটকে পড়ে বহু গাড়ি। তুষারের কারণে রাস্তা পরিষ্কার করতেও বেগ পেতে হয়। ঝুঁকি নিয়ে যান চলাচলে ঘটে একাধিক সড়ক দুর্ঘটনা। ভয়াবহ তুষারঝড়ে তাণ্ডবে বিপর্যস্ত কানসাস অঙ্গরাজ্যের লেনেক্সা অঞ্চলও। প্রবল বাতাসে রাস্তার লাইট পোস্টও দুলতে দেখা যায়। ধুলোর মতো ওড়ে বরফের স্তর। পরিস্থিতি এতটাই ভয়াবহ যে ক্ষয়ক্ষতি এড়াতে জরুরি সতর্কতা জারি করেছে কর্তৃপক্ষ। আমিরুল ইসলাম আলিফ, সময় সংবাদ। অস্ট্রেলিয়ার ব্রিসবেন শহরে শুক্রবার রাতে আঘাত হানতে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে সাইক্লোনের গতিবেগ ঘন্টায় 155 কিলোমিটার রেকর্ড করেছে আবহাওয়া বিভাগ।
আলফ্রেড আঘাত হানার আগেই ঝোড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত জনজীবন। নিরাপত্তার স্বার্থে বন্ধ ঘোষণা করা হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান। উপকূলের বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। অস্ট্রেলিয়া থেকে SM আমিনুলের রুবেলের রিপোর্টে বিস্তারিত। সাইক্লোন আলফ্রেড আঘাত হানার আগেই ঝড়ো হাওয়ায় উত্তাল অস্ট্রেলিয়ার পূর্ব উপকূল। সেই সঙ্গে শুরু হয়েছে তুমুল বর্ষণ। কয়েকদিন আগে প্রশান্ত মহাসাগরে সৃষ্ট শক্তিশালী সাইক্লোন আলফ্রেড স্থানীয় সময় শুক্রবার গভীর রাতে দক্ষিণ পূর্ব কুইন্সল্যান্ড ও নিউ সাউথ ওয়েলসের উত্তর উপকূলীয় অঞ্চলে আঘাত হানতে পারে বলে পূর্বাভাস দেয় দেশটির আবহাওয়া বিভাগ। কিন্তু হঠাৎই স্থানীয় সময় বৃহস্পতিবার দিক বদল করে কিছুটা দূরে সরে যায় সাইক্লোনটি। আলফ্রেডের গতিবিধি পর্যবেক্ষণ করে আবহাওয়া অফিস জানায়, স্থানীয় সময় শুক্রবার রাতে অস্ট্রেলিয়ার তৃতীয় বৃহত্তম শহর ব্রিসবেনের উপকূলীয় অঞ্চলে আছড়ে পড়তে পারে সাইক্লোন আলফ্রেড। এরই মধ্যে ঝড়ো হাওয়া আর প্রবল বৃষ্টিপাতে বিপর্যস্ত ব্রিসবেন ও পর্যটন শহর গোল্ড কোস্টের জনজীবন। ঘূর্ণিঝড়ের কেন্দ্রে বাতাসের গতিবেগ রেকর্ড করা হয়েছে ঘন্টায় 155 কিলোমিটার। এরই মধ্যে বাতিল করা হয়েছে ব্রিসবেন আন্তর্জাতিক বিমানবন্দরের সব ফ্লাইট। বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে উপকূলবর্তী হাজারো মানুষ। বালুর বস্তা দিয়ে 6 থেকে 16 ফুট জলোচ্ছ্বাস মোকাবেলা করার প্রস্তুতি নিয়েছে নদী তীরবর্তী বাসিন্দারা। ঝুঁকিতে থাকা প্রায় 11টি এলাকার বসবাসকারীদের নিরাপদ আশ্রয়ে চলে যাওয়ার আহ্বান জানিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ। বন্ধ ঘোষণা করা হয়েছে ব্রিসবেনের সব শিক্ষা প্রতিষ্ঠান। আলফ্রেড মোকাবেলায় উদ্ধার কার্যক্রমের পাশাপাশি সতর্কতামূলক প্রস্তুতি নিয়েছে প্রশাসন। বৃহত্তর ব্রিসবেনের প্রবাসী বাংলাদেশিরা আতঙ্কিত হলেও তারা এখনও নিরাপদ আছেন বলে জানা গেছে। SM আমিনুল রুবেল, সময় সংবাদ, অস্ট্রেলিয়া। এই ছিল আন্তর্জাতিক সময়ে।